উপযুক্ত নেতা ও সক্ষমতা নেই বলেই ভোট বর্জন করে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রী। সরকার উৎখাতের ষড়যন্ত্র চললেও সাড়া দিচ্ছে না জনগণ। অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। কয়েক জেলায় বৃষ্টির শীতল পরশেও তেমন কমেনি গরম। বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু। পূর্বাভাস অনুযায়ী কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি ঢাকায়। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় বিতর্কিত মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড। ডাকা হবে তার স্ত্রীকেও, জানালেন ডিবি প্রধান। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 2 জন। গ্রামীণ ব্যাংকের মালিক নই, কর্মচারী, বললেন নোবেল জয়ী। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, দাবি টিআইবি নির্বাহী পরিচালকের। দুর্নীতি নিয়ে রিপোর্ট করলে সুরক্ষা দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। সিলেটের আদালত চত্বরে তুলকালাম। মামলার নথি দেখা নিয়ে পুলিশ আইনজীবী হাতাহাতিতে ছড়ায় উত্তেজনা, আহত কয়েকজন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটাতে পুলিশের ব্যাপক অভিযান। টিয়ারশেল নিক্ষেপ, জল কামানের ব্যবহার। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। অতি বাম এবং অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, উপযুক্ত নেতা না থাকায় নানা ছুতোয় অনেকেই নির্বাচন বর্জন করছে। সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই দলের মন্ত্রী এবং এমপিদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে গণভবনে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন। টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন এটি। যুদ্ধকে না বলার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি। লিখিত বক্তব্যে সফরের নানা অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা করি। তারপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্রই হয়েছে, তবে সবকিছু পাশ কাটিয়ে জনগণের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। কয়েকটি দল অজুহাত তৈরি করে নির্বাচন বর্জন করছে বলে জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে উঠে আসে উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনদের প্রার্থিতার বিষয়টি। হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতাকর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। বিএনপির ভুল নীতির কারণেই বাংলাদেশ মিয়ানমার থেকে গ্যাস পায়নি বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে।
এখানে ভারতেরও বিনিয়োগ ছিল, জাপানের ছিল, মিয়ানমার, চায়না, সকলে। কিন্তু সেখানে আমরা আমাদের দেশের জন্য তো পরবর্তীতে আমি চেষ্টাও করেছিলাম যে ওখান থেকে কিছু পাওয়া যায় কি না। তো একবার চলে গেলে আর তো পাওয়া যায় না। তো দেশের জন্য কত বড় একটা সর্বনাশ করে দিয়ে গেছে সেটা একবার একটু চিন্তা করেন। সেই জন্য 14 দলীয় জোটভুক্ত দলের নেতাদের সাথে শিগগিরই বৈঠক করা হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি, আমাদের উপদেষ্টা কমিটি মিটিং করবো এবং আমি 14 দলের সাথেও বসবো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেছে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে কিছুটা কমেছে তাপপ্রবাহ, ক্ষণিকের প্রশান্তি আসে জনজীবনে। এদিকে কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে বজ্রাঘাতে নিহত হয়েছেন 7 জন। তপ্ত আবহাওয়ায় এক পশলা বৃষ্টি, টানা গরমে অতিষ্ঠ মানুষের মাঝে বুলিয়ে দেয় স্বস্তির পরশ। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই আকাশের মুখ গোমরা। পর্যটন নগরী কক্সবাজারে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়, যা স্থায়ী ছিল আধ ঘন্টা। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে ইলশিগুড়ি বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির ছোঁয়ায় কমেছে তাপপ্রবাহ, কিছুটা প্রশান্তি এসেছে পাহাড়ি জনপদে। আল্লাহর রহমত, অনেক বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। অনেক প্রার্থনা করার পরে বৃষ্টি নামলো। ভাষা প্রকাশ করতে পারতেছেন যে এত গরমের মধ্যে আল্লাহর একটা রহমত করছে, যে এতদিন পর বৃষ্টি দিছে, যে খুব ভালো লাগতেছে। কয়েকদিন তো অনেক গরম ছিল, এখন বৃষ্টি হওয়ায় তো সবার জন্য ভালো হয়েছে। আমাদের থেকে সবসময় তো মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, তো এই বৃষ্টিটা শান্তির। সকাল 8টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয় ফেনীতে। রোদে চৌচির হওয়া মাটি মুহূর্তেই শুষে নেয় বৃষ্টির পানি। মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও ঘণ্টাখানেক পর আবারও গরম অনুভূত হয়। দীর্ঘদিন গরমের পর বৃষ্টি হওয়ায় আমাদের কাছে পরিবেশটা শীতল লাগছে, আবহাওয়া খুব ঠান্ডা হয়ে গেছে। সামান্য বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এখন আবার অনেক গরম পড়তেছে। ইলশেগুড়ি বৃষ্টি হয়েছে নেত্রকোনাতেও। এতে ভিজেছে শুষ্ক মাটি, সবুজ প্রকৃতি, সে সাথে কিছুটা কমেছে তাপমাত্রা। এদিকে বৃষ্টির আগে বজ্রঘাতে কয়েক জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। অন্যদিকে তাপপ্রবাহে পুড়ছে দেশের একাংশ। বৃষ্টির দেখা নেই টানা 20 দিন তপ্ত উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগে অনুভূত হচ্ছে দাবদাহ। কম বেশি 40 ডিগ্রি তাপমাত্রা বিভাগের জেলাগুলোয়। চুয়াডাঙ্গায় গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি নেই। অব্যাহত আছে তীব্র তাপপ্রবাহ। জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল 42.8 ডিগ্রি। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। এদিকে পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি রাজধানী ঢাকায়। অবশ্য সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে শিগগিরই বৃষ্টি হবে বলে জানানো হয়। এতে কিছুটা সহনীয় পর্যায়ে আসবে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় 28 মিলিমিটার। দেশের পূর্বাঞ্চল হয়ে আগামী 4 থেকে 5 মে নাগাদ দেশের পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত শুরু হবে, যা চলমান থাকবে 11 মে পর্যন্ত। এ সময় তাপমাত্রা কমলেও এরপর থেকে আবারও দেখা দিতে পারে দাবদাহ পরিস্থিতি। আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে, অর্থাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমাদের যে চলমান যে তাপদাহ, সে তাপদাহ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। সব দিকের ছুটে আসা মানুষ এক হয় এই শহরে। এখানে কেউ হুট করে লুট করে নেয় সব প্রাপ্তি, কারো লড়াই চিরকালের। এই ঢাকা তার আদিবাসী থেকে অধিবাসী সবাইকে দিল কত কি, অথচ এখন নিজেই খাঁ খাঁ করছে। ভীষণ উত্তাপে পুড়ছে ঢাকা। এই তাপপ্রবাহে গোটা নগর যেন জ্বলছে উনুনের আগুনে। সারি সারি দালান আর রাজপথ কাঁপানো গাড়িতে মুখ বুজে থাকা মানুষ যত। রাজ্যের ভাবনা নিয়ে ভিড়ের স্রোতে একা হেঁটে চলা মানুষটিও ঘরমাক্ত। শ্রমজীবী নাকাল এই দহন দিনে। কিন্তু এর জন্য দায়ী কে? এই আমি, আপনি, আমরাই আর আমাদের লোভ। নগরায়নের নামে বিষাক্ত ছোবলে আর অবহেলায় বেড়ে ওঠা ঢাকার আত্মকথাই তুলে ধরেছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। এ শহরে গাছের চেয়ে দালান বেশি,
জলকণার চেয়ে মানুষ বেশি, ফুলের চেয়ে পঙ্কিল বেশি। এ শহর শিশুর, কবির, ধনীর, ভেসে আসা মানুষের স্বপ্নের লুটেরার। এ শহর তৃষ্ণার। সব নদী খাল শুষে খেয়েও মেটেনি আমার তেষ্টা। এ শহরে সবুজের চেয়ে কংক্রিটের কদর বেশি। এখানে ফুলের সুবাস দূষণের দাপটে উড়ে যায় কর্পূর হয়ে। হ্যালো ঢাকা। না, তুমি আমার প্রিয় ঢাকা, নাকি জাদুর শহর, নাকি তত্ত্ব শহর? তোমার অভিমানের আগুনে পুড়ছি আমি, একটু ছায়ার তৃষ্ণায় পড়ে তোমার পথ। আমি গাছগুলোকে সব নিলামে দিয়েছি যে, আর জলাধার ভরেছি কংক্রিটে। কাঁচের বড় বড় দালানে আমি যখন শীতাতপে তোমার শরীরে লাগে গরম হাওয়ার হলকা। আমার স্বপ্ন পূরণের ভারে তোমাকে করেছি ক্লান্ত। আমার এগিয়ে যাবার দৌড়ে 1 ইঞ্চি জায়গাও আমি ছাড়ব না। তোমাকে শ্বাস নিতে দেব না আমি। আমার আরো চাই, আরো দালান চাই, গাড়ি চাই, টাকা চাই। আমার কেবল চাই আর চাই। কেমন করে বোঝাই তোমায়, আমি কেবল নিতে শিখেছি, দিতে নয়। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। এদিকে ডিবি প্রধান জানিয়েছেন, মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নেওয়ার পর তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মিরপুর থানায় মিল্টনের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। সপ্তাহখানেক আগেও যেই মিল্টন সমাদ্দার হিরো ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে এখন লাল দালানের পথে। পুলিশ পাহারায় বিকেলে তোলা হয় সিএমএম আদালতে। প্রতারণা ও জালিয়াতির মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু এই ঘটনার সাথে তার স্ত্রীও জড়িত এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত, সেগুলো বের করতে হবে। কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আমাদের কথা হচ্ছে, মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ডেও ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে। এর আগে সকালে মিরপুর থানায় মৃত্যু সনদ জালিয়াতি, মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলার পর তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে। সে যে মানে ওই নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটা তো সদুত্তর দিতে পারে না। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব অপকর্মের ফিরিস্তি গণমাধ্যমে প্রচারিত হয়। প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার আটক করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সেই সাথে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে 2 জুন নতুন দিন ধার্য হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। শুনানিতে অংশ নিতে বেলা 11টার দিকে আদালতে হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি আসামিরা। আদালতে জামিন ও চার্জ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সাথে পূর্ব শর্তে সব অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন বিচারক। এ সময় ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ নয়। অভিযোগের সত্য মিথ্যা বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। বলা হয়েছে আমি পদ্মা সেতু
বানচাল করে দিয়েছি, সরকারের টাকা অর্থ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত, কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ আদালত নিয়ন্ত্রণ করছে সরকার, তাই ডক্টর ইউনূসকে এভাবে হয়রানি হতে হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের নিয়ন্ত্রণাধীন। সরকার যদি চায় তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। কেন যে আজকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কেন যে তার বিরুদ্ধে দূরে সরিয়ে দিও তাকে সারা বিশ্বের কাছে অপমানিত করতে চাচ্ছে, তার জবাবটাই ডক্টর ইউনূস সাহেব বলছেন আপনারাই খুঁজে বের করবেন। বিচার কাজ ভিন্ন দিকে নিতে মন গড়া কথা বলা হচ্ছে বলে দাবি করেন দুদকের আইনজীবী। তিনি প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের বক্তব্য দেন। গতকালকে তিনি বলেছেন এই মামলা ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না, আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরবভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য, বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে মনে করে টিআইবি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনায় সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, গেল 2 বছরে 23টি হামলা মামলার ঘটনায় অন্তত 43 সাংবাদিক আক্রান্ত হন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের যে কোনো জায়গায় দুর্নীতি বিষয়ক প্রতিবেদন করতে সমস্যায় পড়লে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা দেবে মন্ত্রণালয়। রাজধানীর মাইডাস সেন্টারে মুক্ত গণমাধ্যম দিবসে পরিবেশ সাংবাদিকতার চ্যালেঞ্জ বিষয়ক আঞ্চলিক সেমিনার আয়োজক আর্টিকেল 19 ও টিআইবি। সেমিনারে উঠে আসে ঢাকা ও ঢাকার বাইরে পরিবেশ বিষয়ক সাংবাদিকতার নানা সংকটের কথা। গণমাধ্যমের চলার পথ দিন দিনই সংকুচিত হয়ে আসছে উল্লেখ করেন বক্তারা। মনে করিয়ে দেন গুজব প্রতিরোধ আর জনস্বার্থেই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমরা যদি রিস্ক নিয়ে একটা কাজ করতে যাই, সেই কাজটা করার পরে যদি আমরা বিপদগ্রস্ত হই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। Scientists can talk to the journalists. গুজব প্রতিরোধ ও জনস্বার্থ গণমাধ্যমে তুলে ধরতে হবে। পরিবেশ সুরক্ষায় বিজ্ঞানী ও গণমাধ্যম কর্মীদের মধ্যে বন্ধুত্ব রাখা উচিত। পরিবেশগত ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ম নীতির পাশাপাশি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে সাংবাদিকদের। সুইডেন সবার আগে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করেছে, যা দুর্নীতি ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। সমাজের সবাই সেই সুবিধা ভোগ করছে। এদেশের সরকারও গণমাধ্যমকে সহায়তা করতে পারে, কারণ গণমাধ্যম সমাজ ও দেশের উন্নয়নেই কাজ করে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, গেল 2 বছরে দেশে 23টি হামলা মামলার ঘটনায় শিকার হয়েছেন পরিবেশ নিয়ে কাজ করা 43 সাংবাদিক। কোল বেস কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ যাদের ভূমি, জলাভূমি, নদী, জলাশয় দখল হয়েছে সেটার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ এবং পরিবেশ কর্মী বা পরিবেশ সুরক্ষা কর্মী মোট 12 জন অন্তত একটা প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যখন গুজব ছড়ানো হয় তখনই সমস্যা বাড়ে। পার্বত্যাঞ্চল নিয়ে অনেক অপসাংবাদিকতাও হয়েছে। সরকার, সুশীল সমাজ ও সংবাদ মাধ্যমকে একসাথে কাজ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন, আমরাও ভাবি কিভাবে এটা করা যায়। অনেক সংস্থা ভুল তথ্যের উপর নির্ভর করে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সূচক দেয়। এ নিয়ে বাংলাদেশ কয়েক দফায় প্রতিবাদ জানিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যুবরণকারী ৮ বাংলাদেশের মরদেহ সুরতহালের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এরপরই মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এর আগে বেলা 11:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মরদেহ। এ ঘটনায় গেল 19 এপ্রিল রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া এক মামলায় দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কিছুটা সচ্ছলতার আশায় মাত্র 3 বছরের শিশু সন্তানকে রেখে স্বপ্নের ইউরোপ যাত্রায় পাড়ি দিয়েছিলেন কাউসার খলিফা। লিবিয়া তিউনিসিয়া হয়ে সমুদ্রপথের এই অনিশ্চিত যাত্রা কাউসারের স্ত্রী নাজমা বেগমের কাছে ধরা দেয় কফিনবন্দি দুঃস্বপ্ন হয়ে। আমার মেয়েদের নিয়ে আমি কি করব? এই মনে করেন ইচ্ছে করে মারা হয়েছে, টাকা মনে করেন সুদে করে দিয়েছে। গত 15 তারিখে আমি উঠাইতেছি, আজকে তার লাশটা নিতে এসেছি। সকালে লিবিয়া থেকে সৌদি এয়ারলাইন্সের SBS 808 ফ্লাইটে করে দেশে এসে পৌঁছে কফিনবন্দি 8 বাংলাদেশের মরদেহ। পরিবারের কাছে হস্তান্তরের আগে সুরতহালের কথা জানায় পুলিশ। এতেই বিপত্তি বাধা দেন স্বজনরা। যদি এই লাশ পোস্টমর্টমে নেয় আমরা ওইখানে মরব। প্রায় 2 ঘন্টা পর স্বজনদের বুঝিয়ে সুরতহালের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় মরদেহগুলো। সেখান থেকে যদি পোস্টমর্টেম অথবা ডেথ অফ কজ কোনো মেডিকেল অফিসার অথবা চিকিৎসক যদি সেটি দিয়ে পাঠাতেন তাহলে আমাদের জন্য এটি খুব সহজ হয়ে যেত। আমরা খুব দ্রুততার সাথেই আমরা এই স্বজনদের কাছে তাদের লাশটি ফেরত দিতে পারতাম। নিহত 8 জনের মধ্যে 5 জন মাদারীপুর এবং 3 জন গোপালগঞ্জের। স্বজনদের দাবি 15 থেকে 25 লাখ টাকার বিনিময়ে রহিম, মোশাররফ, মোস্তফা নামের 3 দালালের মাধ্যমে ভারত, দুবাই হয়ে প্রথমে লিবিয়া, সেখান থেকে যাত্রা করেন ইতালির পথে। কোনটা ছিল যে আমরা টাকা দেবো, তাদের মাধ্যমে তারা আমাদের পৌঁছে দেবে, কিন্তু তারা পৌঁছে দেয় নাই, বরং তাদের মাইরা দুইরা লিবিয়া নিয়ে তারপর গেম দিয়েছে। আমরা 20 থেকে 25 লাখ টাকা দিয়েছি, আরও টাকা চাইছে, টাকা দিয়ে নিজেকে পিটাইছে। নৌকাডুবিতে মৃত্যুর কথা বলা হলেও স্বজনদের অভিযোগ নৌকার পাটাতনের ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয় দালালরা। জোর কইরা পিটাইয়া তারপরে বক্সের মধ্যে দিচ্ছে, বক্সের মধ্যে দিয়ে তারপরে ঢাকনাটা আটকাই দিচ্ছে, ওর উপর দিয়ে আবার লোক বসাইছে। এই কারণে নিঃশ্বাস না নেওয়ার কারণে এরা মারা গেছে। ভোটে লোক 30 জন, ওখানে লোক দেওয়া হয়েছে আপনার প্রায় 52 জনের মতো। তো ওই বাড়তি যে লোকগুলো নিচের মাছলে ভরছে, এই জন্য ওই নিচের লোক অক্সিজেন ফেল করে মারা গেছে। আমরা এই যারা এই কাজগুলো করছে ফাইন্ড আউট করে এর বিচার চাই আমরা। এভাবে দালাল ও মানব পাচারকারীদের প্ররোচনায় মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। সবার কাছে অনুরোধ করব, এই রকম ধরনের জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন ভূমধ্যসাগর পার হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা না হয়। যারা এর পিছনে রয়েছে মানব পাচারকারী এবং দালাল চক্র, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। গেল 15 ফেব্রুয়ারি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যাত্রাপথে নৌকা ডুবে এই 8 বাংলাদেশের মৃত্যু হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের আদালত চত্বরে তুলকালাম কাণ্ড। আইনজীবীদের সাথে পুলিশের হাতাহাতি হয় দুপুরে। ঘটনার সূত্রপাত জিআরপি শাখায় একটি নথি দেখাকে কেন্দ্র করে। সেখানে নারী আইনজীবীর সাথে এক নারী কনস্টেবলের বাকবিতণ্ডা হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এতে 2 সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শাখায় একটি নথি দেখাকে কেন্দ্র করে সেখানে নারী আইনজীবীর সাথে এক নারী কনস্টেবলের বাকবিতণ্ডা হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এতে 2 সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সিলেটের আদালত চত্বর, হঠাৎ পুলিশ ও আইনজীবীদের উত্তেজনা, হাতাহাতি। ঘটনার সূত্রপাত সকালে জিয়া শাখায়। সেখানে একটি নথি দেখতে যান এক নারী আইনজীবী। তার সাথে বাকবিতণ্ডা হয় দায়িত্বরত নারী কনস্টেবলের। এর জেরেই দুপুরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তারপর পুলিশ সদস্যরে পুলিশ ওই যে বিউটিরে মারতে ওই চেয়ার উল্টিয়ে লইয়া পড়ে চেয়ার লইয়া উল্টিয়ে যখন পড়ে তখন গিয়া দৌড়িয়ে গিয়া এমনি গিয়া আর ওদের কনস্টেবলের পিছনে গিয়া মহিলার পিছনে গিয়া লুকাইছে। ঘটনার প্রতিবাদে মিছিল করে আইনজীবীরা। চড়াও হন পুলিশের উপর, ছুটতে দেখা যায় হেলমেট।
পুলিশের দাবি, এ ঘটনায় 2 নারী কনস্টেবল আহত হয়েছেন। কাজী সেবা নামে একজন ভদ্র মহিলা এবং তিনি পেশায় আইনজীবী। তিনি তাৎক্ষণিকভাবে কক্ষে এসে কোনো কিছু না বলে একজন মহিলা কনস্টেবলের উপর উপর্যুপরি আঘাত শুরু করে, তাকে চুলের মুঠি ধরে এবং তাকে চেয়ার থেকে ফেলে দেয়। পার্শ্ববর্তী তাকে আরও একজন নারী জিআরও তাকে প্রতিহত করার চেষ্টা করলে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে তিনি দ্রুত রুম থেকে দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর উত্তপ্ত আদালত চত্বর। এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি আইনজীবীরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। সিলেটে মাজার জিয়ারত শেষে আর বাড়ি ফেরা হলো না। বুধবার রাতে হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত হন 5 জন। তাদের মধ্যে 4 জন একই পরিবারের। সবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। নিহত অপরজন প্রাইভেট কার চালক। একসাথে পরিবারের 4 সদস্য না ফেরার দেশে। নির্বাক নিস্তব্ধ স্বজনরা, থামছে না হাজারি। নিহতরা হলেন মোহাম্মদ জামাল, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত এবং ছোট ভাই ইনামুল। সিলেটে মাজার জিয়ারতে গিয়েছিলেন সবাই। ফেরার পথে বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ হারায় প্রাইভেট কার চালক সহ 5 জন। আমার ননদ মারা গেছে 3 বছর আগে। এই আমার ব্যাগটার বড় বোন গাড়ি আমি নিজেই ঠিক করে দিয়েছিলাম গত পরশুদিন রাতে 10টার সময় আসে, আর আগামীকালকে আবার ব্যাক করতেছিল ঢাকাতে। মাজারের উদ্দেশ্যে আসলে নিয়ত ছিল, মাজারের উদ্দেশ্যে আসলে ওইখান থেকে তখন ব্যাক করার সময় নাকি এইখানে অ্যাক্সিডেন্ট। আমরা আজকে সকালে খবর পাইছি। আমার বোনের জামাই, ভাগিনা, বোনের দেবর, পুরাটা ফ্যামিলি ওনাদের নিঃশেষ হয়ে গেল। দুর্ঘটনার পর মরদেহগুলো নেওয়া হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পলাতক চালক ও হেলপার। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং দুর্ঘটনা সংঘটনকারী ট্রাক 2টি আমরা জব্দ করে থানা হেফাজতে রাখি। ট্রাকের অজ্ঞাতনামা চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। একই পরিবারের নিহত 4 জনের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তারা সবাই সাভারে বসবাস করতেন, আর নিহত চালক বরিশালের বাসিন্দা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে, যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা। বিএনপির শাসনামলে সারা দেশে 1,23,000 ভুয়া ভোটার সৃষ্টি হয়েছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করে দুর্নীতি লুটপাট তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করাই বিএনপির লক্ষ্য বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই দলের মূল লক্ষ্য। জনগণকে উপজেলা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একই সাথে যেখানে নির্বাচন হবে সেখানেই ভোটারদের নির্বাচন বর্জনে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। রাজধানীর বাড্ডায় সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, সরকারের চুরি, মহা দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের করুণ অবস্থা। সরকার পতনের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে বলেও দাবি করেন রিজভী। বিএনপির এই নেতা জানান, দল 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসিনার অধীনে তাদের যে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনার, তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন, এটি ডামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে। এটা ডাকাতদের নির্বাচন। সরিষা বাড়িতে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, এখানে অন্য কেউ দাঁড়াতে পারবে না। জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হচ্ছে না। এভাবে সিদ্ধান্ত চাপিয়ে আর্থিক খাতে সুদিন ফিরবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সকালে ইআরএফ আয়োজিত সংলাপে তিনি বলেন, গত 1.5 দশকে ব্যাংকিং খাতের পরিধি বাড়লেও বাংলাদেশ ব্যাংকের জনবল বাড়েনি। কেন্দ্রীয় ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করার পরামর্শ তার। ব্যাংক নিয়ে বেজায় বিপদ, ঋণ খেলাপিদের নিয়ে দুশ্চিন্তা কাটেনি। আর্থিক খাতে শৃঙ্খলা কিভাবে ফিরবে তা নিয়ে নতুন হিসাব কষতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে। ঋণ দিয়ে সেই উদ্যোগে নজরদারির সুযোগ পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF।
যার জন্মের পরে। যদিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের দাবি সমস্যা গোড়ায়। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সংলাপে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার। বাংলাদেশের মতো অর্থনীতিতে এত ব্যাংক দরকার কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই আমলা। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মার্জার হইতে পারে, এক ব্যাংক আর একটা ব্যাংকে হস্টালভাবে টেক ওভার করতে পারে, এগুলা আছে। কিন্তু বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। তাহলে সমাধান কি? এই প্রশ্নের জবাবে ডক্টর ফরাসউদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সাংবিধানিক প্রতিষ্ঠান করা উচিত অথবা গভর্নরের চাকরির মেয়াদ বাড়াতে হবে। আগামী 3 থেকে 6 মাস ব্যাংকিং খাতে আমানত সংগ্রহে সমস্ত বাধা তুলে দেওয়ার পক্ষে সাবেক এই গভর্নর। জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদে অর্থবছর আনার পরামর্শ তার। যখন কেউ খুব শক্তিমান কেউ এটা বুঝাতে পারবেন যে এটা কমানোর উপায় হলো খেলাপি ঋণ আদায় করা, খেলাপি আদায় করলেই আবার রিভলভিং হইতে থাকবে, আপনার প্রিন্ট করার দরকার হবে না, কিন্তু সেই রকম লোক বাই করতে হবে। ডক্টর ফরাসউদ্দিনের মতে বাংলাদেশ ব্যাংক আরও কার্যকর এবং অর্থ মন্ত্রণালয় আরও দক্ষ হলে দেশের অর্থনীতি সহজেই ঘুরে দাঁড়াবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভর্তুকি কমাতে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়িয়ে অপচয়, দুর্নীতি ও অস্বচ্ছতা কমানোর দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল সংবাদ সম্মেলন। এ সময় জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে 13 দফা দাবি উত্থাপন করা হয়। মূল প্রবন্ধ পড়েন অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় এবং মুনাফা প্রতিরোধ করতে হবে। ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নীতিমালা করা হলে এ খাতে ঘাটতি থাকা 40,000 কোটি টাকা মূল্যবৃদ্ধি ছাড়াই সমন্বয় করা সম্ভব। সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করা যাবে না, এমন মন্তব্য তার। দ্বিতীয় তেল শোধনাগার এস আলম গ্রুপের সঙ্গে নয়, সরকারের একক মালিকানায় থাকতে হবে ওঠে এমন দাবিও। IMF এর শর্ত পূরণে নেয়া সরকারের উদ্যোগের কড়া সমালোচনা করেন বক্তারা। 9 মে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। এর আগের দিন হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভিসা না পাওয়ায় সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ করতে পারছেন না বেশিরভাগ এজেন্সি মালিক। অনেকের দাবি, ভিসা জটিলতায় বহুমুখী সংকটে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও ধর্মমন্ত্রী বলছেন, বাড়ি ভাড়া না করার কারণেই ভিসা পাননি তারা। ধর্মমন্ত্রী এবং হাব সভাপতি দুজনেই বলছেন শেষ পর্যন্ত সংকট থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। এবারই প্রথম নির্ধারিত কোটার চেয়ে 42,000 কম মুসল্লি হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে। গাইড সহ সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 4,400 আর বেসরকারি ব্যবস্থাপনায় 80,600। কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য সেগুলোকে আমরা দেখে শুনে স্টেক হোল্ডার যারা তাদের সাথে আলোচনা করে এবং যারা এটার সাথে রিলেটেড মন্ত্রণালয় তাদের সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিষ্পন্ন হয়েছে। 3টি এয়ারলাইন্স থেকে আমাদের বিমান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে এবং সেটার শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তবে জটিলতা দেখা দিয়েছে সৌদিতে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা নিয়ে। হাব সভাপতি জানান, এখনও বেশিরভাগ এজেন্সি মালিকের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। দেখুন, হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সিকে যেতে হয়, কারণ বাড়ির কন্ডিশন দেখা, বাড়ির ফ্যাসিলিটি সব ঠিক আছে কিনা দেখে শুনে বাড়ি ভাড়া করতে হয় হজযাত্রীদের জন্য। আর এর জন্য যাওয়ার যে ভিসা সেটা ধর্ম মন্ত্রণালয় সেটা অ্যারেঞ্জ করে। এবছর ধর্ম মন্ত্রণালয় এটা করতে পারে নাই বিধায় এজেন্সিগুলি বাড়ি ভাড়ার ভিসা না পাওয়াতে তারা কিন্তু বাড়ি ভাড়া করতে যেতে পারে নাই ম্যাক্সিমামে। তো এটা একটা প্রতিবন্ধকতা আমি বলবো। ভিসা করার আগে বাড়ি ভাড়া করতে হয়, বাড়ি ভাড়া করার পরে তারপর ওই বাড়ি ভাড়ার এগেনস্টে তার ভিসা হয়। সে কারণেই ভিসা পেতে তাদের দেরি হয়েছে। কিন্তু আমাদের সরকারি ভিসা যেগুলো আমরা শেষ করে ফেলছি। আর যারা এজেন্সিতে যান বেসরকারিভাবে তারা কিন্তু ভিসা করছেন, বন্ধ নাই, এটা চলমান প্রক্রিয়া। আর একদিনে সব করতে হবে তা তো নয়। ভুক্তভোগী এক এজেন্সি মালিক জানান, ভিসা জটিলতায় বাড়ি ভাড়া করতে না পেরে চরম বিপাকে পড়েছেন তিনি। আমরা চতুর্মুখী সংকটের মধ্যে আছি। প্রথমত আমরা হাজি সাহেবদেরকে সঠিক কোনো উত্তর দিতে পারতেছি না এবং আমরা সঠিক সময় যে তাদেরকে ফ্লাইট করব, ফ্লাইট শিডিউলের ব্যবস্থা করতে পারতেছি না এবং ওখানকার যে পেমেন্ট শিডিউল সেটাও আমরা এখানে পরিপূর্ণ করতে পারতেছি না। হাব সভাপতি জানান, হজযাত্রীদের ভোগান্তি নিরসন ও সার্বিক সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করছেন তারা। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে যাতে
2024 সালের হজ ভালোভাবে করা যায়, হজ যাত্রীরা যাতে বিড়ম্বনাহীনভাবে যেতে পারে, কোনো ভোগান্তি যাতে না থাকে, স্মুথ হজ অপারেশন যাতে হয়, সে নিরিখে আমরা সবাই কাজ করছি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 15 অথবা 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের হটাতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে তাণ্ডব চালায় নিরাপত্তা বাহিনী। ইসরায়েল বিরোধী শিক্ষার্থীদের উপর করা হয় লাঠিচার্জ। আন্দোলনকারীদের ব্যারিকেড সরিয়ে দিতে ব্যবহার করা হয় জল কামান। এ সময় দফায় দফায় টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, রাবার বুলেটও চার্জ করা হয়। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। এর আগে প্রশাসন ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও তা অমান্য করে ইসরায়েল বিরোধী অবস্থান কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। মাস্ক বা মুখোশের আড়ালে ঢাকা ছিল হামলাকারীদের মুখ। ব্যাট, রড নিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা, ভাঙচুর চালায় তাঁবুতে, ছিঁড়ে ফেলে ফিলিস্তিনের পতাকা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা, আহত হয় বহু ছাত্রছাত্রী। আমার এক বন্ধু মাথার পেছনে বড় ধরনের আঘাত পেয়েছে। আমাদের উপর নৃশংস হামলা চালিয়েছে, অথচ সাথে আমরা কিছুই করিনি। তাঁবুর সামনে নিজেদের দাবি আদায়ে দাঁড়িয়েছিলাম। তারা এসে আমাদের ব্যাট, লাঠি দিয়ে পেটাতে শুরু করে, সামনে যা পায় ছুঁড়ে মারে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।